তো নমস্কার বন্ধুরা, এবার আমরা ডিসকাস করব ম্যাথ প্যাডাগজি। তো ম্যাথ প্যাডাগজির গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আমরা আজকে সাথে নিয়েছি। তো সবগুলা প্রশ্ন আপনাদেরকে এক এক করে খুব ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এবং এই ধরনের প্রশ্ন কিন্তু আমাদের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চনে আসে, যেটা আমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চনগুলো অ্যানালাইজ করে দেখতে পেয়েছি। ঠিক আছে, তো একদম দেরি করব না, খুব তাড়াতাড়ি আমরা ক্লাসে চলে যাব। তো ক্লাসটা যদি আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকেন এবং সম্পূর্ণ যদি দেখেন, তাহলে অবশ্যই আপনারা পরীক্ষায় ভালো নম্বর একটা পাবেন এবং এই ধরনের কনসেপ্ট থেকে যেকোনো প্রশ্ন আপনার পরীক্ষায় আসলে আপনি অনায়াসে সলভ করতে পারবেন এবং এই ধরনের প্রশ্ন আপনার পরীক্ষায় আসবে, এটা 100% গ্যারান্টি। কারণ এই যে প্রশ্নগুলো নিয়েছি সবগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন বেসড কোয়েশ্চন। তো চলুন দেরি না করে আমরা প্রশ্নগুলো দেখে নিই। প্রশ্নগুলোকে আমরা বাইল্যাঙ্গুয়াল রেখেছি, একদিকে যেমন ইংলিশ রয়েছে আবার একদিকে বেঙ্গলি রয়েছে। তো আপনারা সিটেট পরীক্ষায় জেনারেলি আপনারা পরীক্ষার হলে গিয়ে কিন্তু এই বাংলা লেখাটা কিন্তু আপনারা পাবেন না, আপনারা ইংরেজি পাবেন এবং সঙ্গে আপনারা হিন্দি পাবেন। তো অনেকেই কিন্তু বলেছিলেন যে স্যার বেঙ্গলিতে যদি এক্সপ্লেন করা হয় বা বুঝিয়ে দেওয়া হয় তাহলে আমরা খুব সহজে জিনিসটা বুঝতে পারি। তো শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর জন্য আমরা সেটাকে বাইলিঙ্গুয়াল রেখেছি, একদিকে ইংলিশ আছে অন্যদিকে বাংলা রয়েছে। তো আমরা চেষ্টা করব সম্পূর্ণ ক্লাসটা পুরো ডিটেলস আপনাদের বেঙ্গলিতে বুঝিয়ে দেওয়ার। সঙ্গে কিন্তু আপনারা বেশি ফোকাস করবেন ইংলিশের দিকে, ইংলিশের যে টার্মগুলো রয়েছে ওয়ার্ডগুলো রয়েছে এগুলোর দিকে আপনারা একটু বেশি মনোযোগ দেবেন, বেশি ফোকাস করবেন। কারণ পরীক্ষা হলে গিয়ে কিন্তু আপনারা ইংলিশ টার্মগুলোই কিন্তু আপনারা দেখতে পাবেন। ক্লিয়ার? তো চলুন আমরা দেরি না করে তাড়াতাড়ি চলে যাই প্রথম প্রশ্ন। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট এ স্টেপ অর লেভেল অফ বেন হিলেস থিওরি অফ জিওমেট্রিক্যাল রিজনিং? নিচের কোনটি বেন হিলে জ্যামিতিক যুক্তিতত্ত্বের ধাপ কিংবা স্তর নয়? তো বেন হিলে একজন ছিলেন আমাদের জিওমেট্রি, তিনি একটা তত্ত্ব দিয়েছিলেন জিওমেট্রিক্যাল। বেন হিলে একজন সাইকোলজিস্ট, তিনি এই জিওমেট্রিক্যাল রিজনিং এর উপর তিনি একটা তত্ত্ব দিয়েছিলেন, কিছু স্টেপ এবং কিছু লেভেল আলোচনা করেছিলেন। যেমন আমরা জানি, যেমন এই যে পিয়াগেট, জিন পিয়াগেট তিনি 4টা স্তর দিয়েছিলেন, কোহলবার্গ তিনি স্টেজ দিয়েছিলেন। তো এই ধরনের আর কি বেন হিলে অর্থাৎ জ্যামিতির উপরে তিনি একটা তত্ত্ব দিয়েছিলেন। তো তিনি বেসিক্যালি জিওমেট্রি নিয়ে আলোচনা করেছিলেন। তো ওনার তত্ত্ব নিয়ে আমি অলরেডি ডিসকাস করে দিয়েছি, কনসেপ্টের ক্লাস আপনারা দেখলে বুঝতে পারবেন। তো এই যে এই নাম থেকে কিন্তু আপনারা অনেকগুলা জিনিস জানতে পারবেন, যেমন বেন হিলে। তো বি থেকে উনি টোটাল 5টা স্টেজ দিয়েছিলেন, 5 স্টেজ। বেন হিলে সর্বমোট টোটাল 5টা স্টেজ দিয়েছিলেন। তো প্রশ্ন বলেছে যে এখানে নিচের কোনটা তার স্টেজ নয়, এটা দিয়েছিলেন। তো আমরা দেখিনি এই নাম থেকে কিন্তু আমরা অনেকগুলা জিনিস জানতে পারি, যেমন ভি ফর ভিজুয়ালাইজেশন, ভি ফর ভিজুয়ালাইজেশন। ক্লিয়ার ভাই? এ ফর অ্যানালাইসিস, তিনি যে দিয়েছিলেন যে স্তরগুলো এগুলোর নাম হচ্ছে ভি ফর 1 নম্বর হচ্ছে ভিজুয়ালাইজেশন, এটাকে তিনি 0 লেভেল দিয়েছিলেন, এটা হচ্ছে 0 লেভেল। অ্যানালাইসিস তিনি দিয়েছিলেন 1 নম্বর লেভেলে। তারপর এন ফর হচ্ছে ইনফর্মাল। ঠিক আছে, ক্লিয়ার? তারপর তিনি দিয়েছিলেন কি ইনফর্মাল তিনি 2 নম্বর স্টেজে দিয়েছিলেন। তারপর ইনফর্মালের পরে আর 2টা আসবে, একটা হচ্ছে ফর্মাল, যেটাকে তিনি 3 নম্বর স্টেজে ধরেছিলেন এবং তারপরেরটা লাস্টে একটা ছিল রিগার। ঠিক আছে ভাই? এটাকে তিনি 4 নম্বর স্টেজ কিংবা লেভেলে দিয়েছিলেন। তো টোটাল 5টা স্টেপ তিনি দিয়েছিলেন, 0 থেকে শুরু করেছিলেন, লেভেল 0, লেভেল 1, লেভেল 2, লেভেল 3, লেভেল 4। এখানে টোটাল 5টা স্টেপ আছে। তো এখানে দেখুন ভিজুয়ালাইজেশন, প্রথমটা তো তার আছে ভিজুয়ালাইজেশন। আচ্ছা ভাই, অ্যানালাইসিস, ইয়েস অ্যানালাইসিস রয়েছে। আচ্ছা, ওই যে রিগার, ওই রিগারের বাংলাটা শব্দ হচ্ছে দৃঢ়তা কিংবা স্বতঃসিদ্ধ। এই যে আর এটার আরেকটা নাম হচ্ছে কি এক্সিমস, এটা মাথায় রাখবেন। রিগরের আরেকটা নাম হচ্ছে কি এক্সিমস। তার মানে এটাও কিন্তু আমরা বেন হিলের সিদ্ধান্তে পাই, কিন্তু কনক্রিট অপারেশন এটা বা কনক্রিট ক্রিয়াকলাপ যেটা, এটা কিন্তু আমরা বেন হিলের তত্ত্বের মধ্যে পাই না। সুতরাং এই ক্ষেত্রে কারেক্ট আনসার আমাদের হয়ে যাবে কি অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। এখানে বলেছে হুইচ ইজ দ্য ফলোইং নট স্টেপ, কোনটি নিচের কোনটা স্টেপ নয়। তো ভিজুয়ালাইজেশন আমরা পেয়েছি, অ্যানালাইসিস পেয়েছি এবং রিগার পেয়েছি। রিগার মানে কি এক্সিমস যাকে বলা হচ্ছে। সুতরাং আমরা কনক্রিট অপারেশন কিন্তু আমরা এখানে পাইনি। সুতরাং এই ক্ষেত্রে কারেক্ট আনসার হবে আমাদের এই ক্ষেত্রে কি ভাই অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। পরবর্তীতে দেখে নেওয়া যাক। এবার এখানে দেখুন, কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ এভালুয়েশন ইন ম্যাথমেটিক্স উড ইনক্লুড। এই যে গণিতের ধারাবাহিক এবং ব্যাপক মূল্যায়নের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে কোন কোন জিনিসগুলো থাকবে আমরা দেখব। ডিটেইল ফিডব্যাক অন কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং অফ স্টুডেন্টস, শিক্ষার্থীদের ধারণাগত বোধগম্যতার উপর বিস্তারিত প্রতিক্রিয়া। লুকিং দ্য গ্রুপ প্রোগ্রেস অনলি ইন টার্মস অফ পার্সেন্টেজ অফ স্টুডেন্টস পাসিং অ্যান্ড ফেইলিং ইন দ্য ক্লাস,
শুধুমাত্র ক্লাসে পাস এবং ফেল করা শিক্ষার্থীদের শতাংশের ভিত্তিতে গ্রুপ অগ্রগতি দেওয়া। আমরা যখন এভালুয়েশনের চ্যাপ্টার যখন আমরা করেছিলাম আপনাদের এভালুয়েশন মূল্যায়নের চ্যাপ্টার, কিংবা সিসিই চ্যাপ্টার যখন আমরা করেছিলাম আপনাদের কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেনসিভ এভালুয়েশন যে টপিকটা করেছিলাম, তখন আমি বারবার আপনাদের বলেছিলাম, কিংবা প্যাডাগজি অন্য সকল ক্লাসে আমি বারবার বলতে থাকি যে স্টুডেন্টকে পাস এবং ফেইলিং এর ভিত্তিতে আমরা গ্রুপিং করি না, বা পরীক্ষা পাস এবং ফেল শিশুরা করবে এর জন্য আমরা তাদের পড়াই, এটা 100% ভুল, এটা হচ্ছে নেগেটিভ। ঠিক আছে, সুতরাং এটা তো আমরা কারেক্ট অ্যান্সার হচ্ছেই না। এবং আরেকটা শব্দ হচ্ছে অনলি, যেটা দেখা মাত্র কিন্তু কারেক্ট অ্যান্সার হবে না। অনলি যেখানে থাকবে সেটা কিন্তু কারেক্ট অ্যান্সার হবে না ভাই, ম্যাথমেটিক্স প্যাডাগজি বা যে কোনো প্যাডাগজিতে, একটু লক্ষ্য রাখবেন। তো পাসিং এবং ফেইলিং শুধুমাত্র শিক্ষার্থীরা যারা পাস করবে এবং যারা পাস করেছে তাদেরকে নিয়ে একটা গ্রুপ, আর যারা ফেল করেছে তাদের নিয়ে এই ধরনের গ্রুপ। অর্থাৎ প্যাডাগজিতে আমরা পাস এবং ফেল এই শব্দগুলো কিন্তু আমরা ইউজই করতে পারি না জেনারেলি। তার মানে এখানে অপশন নাম্বার 2 টা আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে না। এখানে দেখুন প্রথমটাতে কি দেওয়া আছে, অপশন নাম্বার 2 and 4 এটা কাটলাম, 1 to 4 তো 2 নম্বরটা হচ্ছে না, এটাও কাটি, অনলি টু এটাও কাটি। তার মানে 3টা অপশন আমরা অলরেডি এলিমিনেট করে দিলাম। তার মানে আমাদের বেঁচে থাকলো অপশন নাম্বার সি, 1 এবং 3 ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। এখন এটা হচ্ছে কি প্রশ্নটা সলভ করার একটা তরিকা। আগে এই সবগুলো অপশন আমাদের পড়তেই হচ্ছে না, শুধুমাত্র একটাই অপশন দেখলাম যে এটা আমাদের কারেক্ট আনসার হচ্ছে না, কারণ এখানে পাস এবং ফেল করা নিয়ে কথা বলা হয়েছে, এটা তো হবে না। তো অপশন নাম্বার 2 টা আমার কারেক্ট আনসার নয়। তো যেহেতু অপশন নাম্বার 2 নয়, তো এখানে অপশন নাম্বার 2 আছে, তার মানে এটা হবে না। এখানে অপশন 2 দিয়েছি, এটা হবে না। এখানে 2 দিয়েছি, এটাও হবে না। তার মানে অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার, 1 এবং 3। দেখুন কত সহজে কিন্তু আমরা এই ধরনের কিছুটা টেকনিক এবং টিপস যখন আপনারা এপ্লাই করবেন, তখন কিন্তু আপনারা জিনিসগুলা খুব ভালো করে শিখতে পারবেন এবং বুঝতে পারবেন। এবং এই পিডিএফটা আমাদের সহজগুরু অ্যাপে আপলোড হয়ে গেছে। ঠিক আছে ভাই, আপনারা যারা আমাদের কোর্সে রয়েছেন তারা অবশ্যই এই পিডিএফটা পেয়ে গেছেন, এবং শুধু এই পিডিএফ না, এই ধরনের ম্যাথসের বা প্রত্যেকটা সাবজেক্টে অনেকগুলা পিডিএফ আমরা অলরেডি আপলোড করে দিয়ে দিয়েছি, এবং পরীক্ষার আগ মুহূর্তে আরো অনেক পিডিএফ আপনারা পাবেন। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ নট কারেক্ট অ্যাবাউট ম্যাপিং ইন ম্যাথমেটিক্স? গণিতের যেটা ম্যাপিং, গণিতে ম্যাপিং সম্পর্কে নিম্নের কোন বিবৃতিটা সঠিক নয়? ঠিক আছে, ম্যাপিং ফর্মস দ্য ফাউন্ডেশন অফ মেনি টপিকস ইন হায়ার ম্যাথমেটিক্স। ম্যাপিং উচ্চতর গণিতে অনেক বিষয়ের ভিত্তি তৈরি করে। হতে পারে ম্যাপিং এর দ্বারা আমরা অনেক বিষয় উপর ডেভেলপ করতে পারি, অনেক টপিকের উপরে আমরা ম্যাপ তৈরি করতে পারি। ম্যাপিং স্ট্যান্ডস স্পাশিং থিঙ্কিং, অর্থাৎ স্পেশাল থিঙ্কিং যাকে বলা হয়, স্থানিক চিন্তা ভাবনা হতে পারে। ঠিক আছে না? ম্যাপিং প্রমোটস প্রপোর্শনাল থিঙ্কিং, আনুপাতিক চিন্তা ভাবনাকে উৎসাহিত করে। এখানে দেখুন একটা শব্দ কেবল বা ওয়ান্স সারাউন্ডিং। ম্যাপিং সিম্পলি ইনভলভস ড্রয়িং এ ম্যাপ অফ ওয়ান্স সারাউন্ডিং, শুধুমাত্র আপনার নিজের চারপাশের মানচিত্র আঁকার সাথে জড়িত। ম্যাপিং এর দ্বারা আমরা কি শুধুমাত্র আমাদের চারিপাশে কি অঙ্কন করতে পারি? যে কোনো চারিপাশে করতে পারে। আমার চারিপাশে করবো সেটা কি ধরনের ব্যাপার? নিজের চারিপাশে করা যায় সেটা কোনো কথা না। ম্যাপিং যদি আমি চাই সম্পূর্ণ দেশের করতে পারি, একটা রাজ্যর করতে পারি, বা যে জায়গার চাই আমি সেই জায়গার করতে পারবো। শুধু আমার চারপাশের করতে পারি সেটা কি ধরনের কথা? তার মানে এটা কখনো সত্য নয়। আর এখানে বলেছে হুইচ ইজ নট কারেক্ট, তার মানে অপশন নাম্বার 4 ইজ দ্য রাইট আনসার, দিট ইজ নট কারেক্ট। ক্লিয়ার ভাই? নেক্সট দেখে নেওয়া যাক কোয়েশ্চেন নাম্বার 4। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ এ ক্লোজ এন্ডেড কোয়েশ্চন? নিচের কোনটি বদ্ধ প্রশ্ন? এখানে দেখুন আমরা প্রশ্নের সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদেরকে কিছু ট্রিক্স বা টিপস দেওয়ার চেষ্টা করি, যাতে করে কনসেপ্টটা আমরা ক্লিয়ার করার চেষ্টা করি। এখানে দুটা জিনিস আপনাদের জানতে হবে, একটা হচ্ছে কি ক্লোজ এন্ডেড, আর একটা হচ্ছে ভাই ওপেন এন্ডেড। এটা মাথায় রাখুন, একটা হচ্ছে ক্লোজ এন্ডেড মানে বদ্ধ প্রশ্ন, আর একটা হচ্ছে ওপেন এন্ডেড মানে মুক্ত প্রশ্ন বা খোলা প্রশ্ন। এবার কথা হচ্ছে স্যার ক্লোজ এন্ডেড এবং ওপেন এন্ডেড মানে কি জানতে হবে আমাকে। যে প্রশ্নের, মনে রাখবেন, যে প্রশ্নের আনসার শুধুমাত্র একটা, এনি ওয়ান আনসার, আনসার আনসার ওয়ান আনসার, ঠিক আছে, যে প্রশ্নের উত্তর একটা হবে, আমি আরো এক্সপ্লেন দেব, ভালো করে বুঝবেন, সাথে থাকুন। যে প্রশ্নের আনসার শুধুমাত্র একটা থাকবে, এটা হবে কি ভাই? ক্লোজ এন্ডেড। আর যে প্রশ্নের অনেকগুলো আনসার থাকবে, মেনি আনসার ইয়া মেনি সলিউশন থাকবে, এটাকে আমরা বলবো কি? ওপেন এন্ডেড। ফর এক্সাম্পল, যদি আপনাকে বলা হয় ভারতের প্রধানমন্ত্রীর নাম কি, তার মানে আপনিও বলবেন মোদি, আমিও বলবো মোদি, যারে জিজ্ঞাসা করবেন সেই বলবে মোদি। ক্লিয়ার? তার মানে এটা একটা নির্দিষ্ট একটা আনসার, তার মানে এটা হচ্ছে ক্লোজ এন্ডেড কোয়েশ্চন। ক্লিয়ার? যদি আমরা বলি আজকে তুমি বাড়িতে কি দিয়ে খাবার খেয়েছো, এই প্রশ্নের আনসার কি সবের কি এক আনসার আসবে?
আজকে তুমি বাড়িতে কি দিয়ে খেয়েছো? যদি এই প্রশ্নটা আপনাকে করি, তো এই আমার ক্লাসে যদি ১০ জন ছাত্র থাকে, সবাই কি একই আনসার দেবে না ডিফারেন্ট আনসার দেবে? সবাই নিশ্চয়ই ডিফারেন্ট আনসার দেবে। তো যখন ডিফারেন্ট আনসার দেবে তখন সেটা হয়ে যাবে মেনি সলিউশন। মানে মেনি অনেকগুলো আনসার থাকছে তো এটার। তার মানে এটা হচ্ছে ওপেন এন্ডেড কোয়েশ্চন। যে প্রশ্নর দ্বারা শুধুমাত্র একটা উত্তর আমরা পাবো সেটা হচ্ছে কি আমাদের ক্লোজ এন্ডেড। আর যে প্রশ্নের দ্বারা আমরা অনেকগুলো আনসার পাবো সেটা হচ্ছে কি ওপেন এন্ডেড। ক্লিয়ার? আরো প্রশ্ন, যেমন ধরুন আপনাকে যদি বলা হয় যে 7 প্লাস 3, আমরা ম্যাথমেটিক্সে আসিছো তাই ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করি। আচ্ছা, 7 প্লাস 3 ইকুয়াল টু কত হবে? আপনি বলবেন 10। আর কি কিছু বলতে পারবেন? 7 প্লাস 3 ইকুয়াল টু কত হবে? 10। এটা হচ্ছে ক্লোজ এন্ডেড। এবার সেম প্রশ্ন যদি বলা হয় যে কোন কোন সংখ্যা যোগ করলে 10 হয় বলো তো? তো কেউ বলবে স্যার 7 প্লাস 3 ইকুয়াল টু 10 হবে। আর কেউ বলবে না স্যার ও ভুল বলেছে। আমি বলি শুদ্ধ কি হবে? আমি বলি স্যার 8 প্লাস 2 ইকুয়াল টু 10 হবে। কেউ বলে না স্যার ওরা জানে না, ওরা মূর্খ। আমি বলি স্যার 9 প্লাস 1 ইকুয়াল টু 10 হবে। আবার বলবেন না স্যার একটু সমস্যা রয়েছে। 10 প্লাস 0 ইকুয়াল টু 10 হবে। এবার দেখুন এই যে 1টা, 2টা, 3টা, 4টা আনসার দিলাম, 4টাই কিন্তু শুদ্ধ। অর্থাৎ 7 আর 3 এর যোগ করলেও 10 হবে, 8 আর 2 এর যোগ করলেও 10 হবে, 9 আর 1 এর যোগ করলেও 10 হবে, আবার 10 আর 0 এর যোগ করলে কিন্তু 10 হবে। প্রশ্নটা আমি কি বলেছিলাম যে কোন কোন সংখ্যা যোগ করলে 10 হবে। তো এই প্রশ্নের বিপরীতে বা এই প্রশ্নের এগেইনস্টে আমি উত্তর কয়টা পেয়েছি? 4টা। তার মানে একের অধিক উত্তর পেয়েছি। তো যে প্রশ্নের দ্বারা আমি একের অধিক উত্তর পাবো সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে আমার ওপেন এন্ডেড কোয়েশ্চন। আর যে প্রশ্ন দ্বারা শুধুমাত্র একটা আনসার পাবো, ফিক্স আনসার থাকবে, এটা হচ্ছে কি স্যার? এটা হচ্ছে আমার ক্লোজ এন্ডেড কোয়েশ্চন। ক্লিয়ার? ভালো করে জিনিসটা বুঝবেন। তো এবার আমি এখানে দেখি, এখানে বলেছে নিচের কোনটা ক্লোজ এন্ডেড কোয়েশ্চন। ভালো করে বুঝবো এবার। আ আ কি বলেছে? লিস্ট 5 নাম্বারস হুইচ আর 3 ডিজিট নাম্বারস হ্যাভিং আ 5 ইন টেন্স প্লেস। অর্থাৎ ৩ অঙ্ক বিশিষ্ট আমাকে ৫ টা সংখ্যা লিখতে হবে। আর যেটা দশকের স্থানে ৫ থাকবে। কেউ বলেছে স্যার 2, 5, 3। দশকের স্থানে ৫ আছে, আমি ৩ অঙ্কের সংখ্যা লিখলাম। কেউ বলবে স্যার 1, 5, 4। কেউ বলবে না স্যার 3, 5, 6। আবার কেউ বলবে না স্যার 6, 5, 9। আবার কেউ বলবে না স্যার 9, 3, 2। আবার কেউ বলবেন না স্যার 7, 5, 1। অর্থাৎ এই ধরনের অনেকগুলা সংখ্যা লেখা থাকবে। ৩ অঙ্কের আমি সংখ্যা লিখবো এবং দশকের স্থানে ৫ সংখ্যা, সেটা ৫ টা নয়। এখানে বলেছে ৫ টা সংখ্যা লিখতে হবে। ৫ টা নয়, এখানে অনেক বেশি। অনেকে অনেক ধরনের সংখ্যা লিখবে। ক্লিয়ার না? অনেকে অনেক সংখ্যা লিখবে। সুতরাং এটা হচ্ছে ওপেন এন্ডেড কোয়েশ্চন। এটা ক্লোজ এন্ডেড হতে পারে না। ড্র এ ফিগার হুজ সাম অল সাইড ইজ 36 সেন্টিমিটার। এমন একটি চিত্র আঁকুন যার সমস্ত বাহুর যোগফল 36 সেন্টিমিটার। এবার কেউ চতুর্ভুজ অঙ্কন করবে যার সবগুলা প্লাস করে 34 হবে। আবার কেউ ত্রিভুজ অঙ্কন করবে, আবার সেও পঞ্চভুজ অঙ্কন করবে, আবার সেও ষষ্ঠভুজ অঙ্কন করবে। এই ধরনের অনেকগুলা ভুজ অঙ্কন করা যায়। সুতরাং শুধুমাত্র একটাই যে আমি ত্রিভুজের দ্বারাই যে আমি 36 পাবো সেটা কোনো কথা নয়। সুতরাং এই দুইটাই আমাদের কি ওপেন এন্ডেড কোয়েশ্চন। রাইট 5 হোল নাম্বারস বিটুইন 178 এন্ড 184। এবার আমি যদি বলি 178 থেকে 184 এর মধ্যে 5টা পূর্ণ সংখ্যা লেখো, তখন ছাত্ররা কি লিখবে? তখন ছাত্ররা লিখবে দেখুন 179, 180, 181, 182। তারপর লিখবে তারা কি লিখবে? 183। অর্থাৎ 178 থেকে 184 এর মধ্যে 5টা সংখ্যা পূর্ণ সংখ্যা। তার মানে আ ৭৯, ৮০, ৮১, ৮২, ৮৩। আর তো সংখ্যা নেই। তার মানে ১, ২, ৩, ৪ 5টা সংখ্যা। ১, ২, ৩, ৪ 5টা সংখ্যা। তো এখানে রাইট 5 হোল নাম্বার। এখানে এই প্রশ্নটা যদি আমি ক্লাসের ১০ জনকে বলি, সবাই কিন্তু এই সংখ্যাগুলো লিখবে। এছাড়া কিন্তু আর কোন সংখ্যা লিখতে পারবে না। যদি লেখে তার মানে ভুল হবে। ক্লিয়ার না? তার মানে এই প্রশ্নটার একটা ফিক্স আনসার আছে যে এইগুলোই হবে। এর বাইরে কিন্তু আর কোনো কিছু কেউ লিখতে পারবে না। সুতরাং এই প্রশ্নটাই হচ্ছে কারেক্ট আনসার। এটাই হচ্ছে আমাদের কি ক্লোজ এন্ডেড কোয়েশ্চন। ঠিক আছে, ক্লিয়ার? আর যদি বলি লিস্ট 2 গ্রুপস অফ 5 নাম্বারস হুজ সাম ইজ 50। যদি বলি ৫ টি সংখ্যার ২ টি গ্রুপের তালিকা তৈরি করো যাদের যোগফল হচ্ছে ৫০। তো যেকোনোভাবে আমরা গ্রুপ তৈরি করতে পারি। যোগফল কিন্তু ৫০ হবে, অনেকগুলা হয়ে যাবে। ক্লিয়ার না? তো তার মানে এখানে দেখুন এই প্রশ্নটা হচ্ছে এটাকে আবার আমরা ক্লোজ এন্ডেড না বলে আবার বলতে পারি আমরা কনভার্জেন্ট থিংকিং। ক্লোজ এন্ডেড এর আরেকটা নাম আছে যেটাকে বলা হয় কনভার্জেন্ট থিংকিং।
আবার ওপেন এন্ডেড না বলে তার আরেকটা নাম আমরা বলতে পারি, পরীক্ষায় আসতে পারে, এটা হচ্ছে ডাইভারজেন্ট থিংকিং। এটা মনে রাখবেন। পরীক্ষায় ক্লোজ এন্ডেড না দিয়ে আপনাকে কনভার্জেন্ট দিয়ে দিতে পারে, জিনিসটা কিন্তু সেম জিনিস। আর ওপেন এন্ডেড না দিয়ে আপনাকে দিতে পারে ডাইভারজেন্ট, এটাও কিন্তু সেম থাকবে। এই জিনিসগুলো একটু নজরে রাখুন, মাথায় রাখুন, তারপর দেখেন বাই হাত কা খেল আপনার হয়ে যাবে। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট এ টাইপ অর ইউটিলিটি অফ নাম্বারস? নিচের কোনটি সংখ্যার ধরন এবং উপযোগিতা না? মূল সংখ্যা মানে কার্ডিনাল নাম্বার, মানে একটা মূল নাম্বার আছে। ক্রমিক সংখ্যা অর্ডিনাল নাম্বার, এটা ক্রমিক একটা সংখ্যা যেটা ক্রমিক্যালি যায়। তারপর হচ্ছে আমাদের প্রতীকী সংখ্যা বা সিম্বলিক ওয়ার্ড যাকে বলা হয়, এটা কিন্তু আমাদের রয়েছে, কারণ সিম্বলগত একটা ওয়ার্ড থাকে, আমাদের সংখ্যা থাকে। কিন্তু এখানে দেখুন নান্দনিক সংখ্যা কিংবা এস্থেটিক নাম্বার বলে কোনো কিছু নাই। এখানে থোড়েই না কোনো প্রোডাক্টের এড চলছে যে সুন্দরগত সংখ্যা। তো নান্দনিক মানে হচ্ছে সৌন্দর্য বৃদ্ধির সংখ্যা। তো সৌন্দর্য সংখ্যা বলে কোনো সংখ্যা আমাদের হয় না। মূল সংখ্যা হয়, ক্রমিক সংখ্যা হয় এবং প্রতীক সংখ্যা হয়। এবার দেখি কোয়েশ্চেন নাম্বার 6 কি বলেছে। হোয়াইল টিচিং মেজারমেন্ট অফ লেংথ, যখন আমরা দৈর্ঘ্যের পরিমাপ শিখাই, এ টিচার আস্ক স্টুডেন্টস টু মেজার দ্য লেংথ অফ দেয়ার টেবল ইউজিং হ্যান্ডস অ্যান্ড পেপার ক্লিপস ইনস্টিড অফ ইউজিং এ স্কেল। যে তোমরা কি করো, স্কেলের বিপরীতে স্কেলটা ব্যবহার না করে তোমরা হাত এবং পেপার স্লিপ ইউজ করো। হোয়াট ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট রিজন ফর কন্ডাক্টিং দিস অ্যাক্টিভিটি? এই ধরনের কার্যকলাপ করানোর পিছনে মূল উদ্দেশ্যটা কি বা মূল উপযুক্ত কারণটা কি, অ্যাপ্রোপ্রিয়েট রিজনটা কি? She wants to keep students engaged in hands-on activities. Behind it is interesting the student. তিনি শিক্ষার্থীদের হাতে কলমে নিযুক্ত রাখতে চান, কারণ তিনি শিক্ষার্থীদের জন্য এটা বেশি আকর্ষণীয় হবে। কোয়েশ্চেন নাম্বার 6। আচ্ছা, she wants to teach her students how to measure length accurately using paper clip. She wants her students to study the measurement of buses from an old driver. পুরানো চালক থেকে বাসের মাপন অধ্যয়ন করুন। সেটা কি, সেটা আমরা রিলেটেডই নেই ভাই, সেটা কাটলাম ডাইরেক্ট। শি ওয়ান্টস দ্য স্টুডেন্টস টু আন্ডারস্ট্যান্ড দ্য রিকোয়ারমেন্ট অফ স্ট্যান্ডার্ড ইউনিট অফ মেজারমেন্ট। তিনি কি করেছেন, তাদেরকে স্ট্যান্ডার্ড ইউনিটে কি করে মেজারমেন্ট করতে হয় এটা তিনি এখানে শেখাচ্ছেন। তার মানে কোয়েশ্চেন নাম্বার 6 ডি হবে এখানে কারেক্ট আনসার। তিনি চান যে ছাত্ররা মাপনের জন্য স্ট্যান্ডার্ড ইউনিটের প্রয়োজনীয়তা বুঝুক। যে শুধুমাত্র স্কেল যখন থাকবে না তখন তারা কি করে মাপবে। এখন থেকে যদি তারা শুধুমাত্র স্কেলে মাপে, তো কোনোদিন যখন তারা বিপদে পড়বে, যদি তার কাছে স্কেল না থাকে, তখন তারা কিভাবে কাজ চালাবে। এই ধরনের আমি বললাম যে হাত এবং পেপার স্লিপ দিয়ে যদি তোমরা মাপো, তাহলে যখন কোনো থাকবে না তখনও তোমরা এইভাবে কাজটা করতে পারবে। তার মানে এখানে স্ট্যান্ডার্ড ইউনিটের প্রয়োজনীয়তা কি রয়েছে সেটা তিনি এখানে বুঝাতে চাচ্ছেন। ক্লিয়ার? তো এবার হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 7। এ টিচার অফ ক্লাস 3 এর একজন শিক্ষক রিডস দ্য ফলোইং কোয়েশ্চন টু হার চিলড্রেন, স্টুডেন্ট। তিনি ছাত্রদের প্রশ্নগুলো নিচে দেখলেন। ইফ আই সাবস্ট্রাক্ট 2 ইউনিটস ফ্রম 2 tens, হোয়াট উইল বি দ্য আনসার? ওয়ান অফ দ্য স্টুডেন্টস আনসার, দ্য আনসার ইজ 0। তৃতীয় শ্রেণীর একজন শিক্ষিকা তার শিক্ষার্থীদের নিম্নলিখিত প্রশ্নটি পড়ে শোনাচ্ছেন। যদি আমি 2টি দশক থেকে 2টি একক বিয়োগ করি তাহলে উত্তর কি হবে? একজন শিক্ষার্থী উত্তর দেয়, উত্তরটা 0 হবে। ঠিক আছে? তো 2টা দশক, তো 2 দশক মানে আমি বলতে পারি 20, এবং 2 একক মানে আমি 2ও ধরতে পারি। তো 20 থেকে 2 গেলে কি আনসার 18 হবে? আনসার কি 0 হবে? আনসার 0 হবে না। তো একজন শিক্ষার্থী বলে আনসারটা 0 হবে। দ্য আনসার ওয়াজ গিভেন ইজ কারেক্ট। ছাত্রটা যেটা আনসার দিয়েছে সেটা কারেক্ট। সেটা কি কারেক্ট আনসার দিয়েছে? মোটেই না। এবার আমার তো আনসার এখানে 18 আসছে। এবার ছাত্র বলেছে আনসারটা 0 হবে বা 0 হবে। এটা কি আদৌ সত্য? না, এটা তো ভুল। ঠিক আছে, ক্লিয়ার না? তারপর দেখি কোয়েশ্চেন নাম্বার 7 এ কি বলেছে। এবার দেখি দ্যাট দ্য টিচার শুড গিভ 10 সিমিলার কোয়েশ্চন ফর প্র্যাকটিস। ছাত্রদেরকে 10টা অনুরূপ প্রশ্ন প্র্যাকটিসের জন্য দেওয়া দরকার। আমরা ছাত্রদের অনেকগুলো প্রশ্ন প্র্যাকটিসের জন্য দেই না, এটা ক্যান্সেল। ঠিক আছে? দ্য টিচার শুড ইগনোর দ্য আনসার। শিক্ষক কি করবেন? প্রশ্নগুলোকে ইগনোর করবেন। ছাত্ররা যেটা উত্তর দেবে সেটাকে উপেক্ষা করবেন। আমরা ছাত্রদের কখনো ইগনোর করতে পারি না। শিক্ষক কখনো ছাত্রদের ইগনোর বা অবহেলা করতে পারে না, সেটা মোস্ট নেগেটিভ ওয়ার্ড। এটাও কিন্তু কারেক্ট আনসার নয়। তার মানে 3টা অপশন আমরা যখন কাটলাম, তো আলটিমেটলি আমাদের অপশন নাম্বার বি না পড়ে শুদ্ধ উত্তর। ঠিক আছে, আমরা কি করতে পারি না, প্র্যাকটিসের জন্য অনেকগুলো প্রশ্ন দিতে পারি না, এটা কারেক্ট।
ইগনোর করতে পারি না, এটা কারেক্ট। আর এই প্রশ্নের কারেক্ট আনসার আমাদের বেরোলো 18 এবং এখানে দেওয়া আছে 0 দিয়ে বলেছে কারেক্ট আনসারটা 0। ঠিক আছে, তার মানে এটাও কারেক্ট, এটাও ভুল। তো তার মানে অপশন নাম্বার বি এই ক্ষেত্রে কি কারেক্ট আনসার। দ্য টিচার শুড ইউজ কনক্রিট ম্যাটেরিয়াল টু স্ট্রেংথেন দ্য কনসেপ্ট অফ প্লেস ভ্যালু ইন দ্য স্টুডেন্ট। শিক্ষার্থীদের স্থানীয় মানটা বোঝানোর জন্য আমরা যদি বাস্তব উপকরণ যদি আমরা ব্যবহার করি, রিয়েল অবজেক্ট ব্যবহার করি, তাহলে ছাত্ররা খুব তাড়াতাড়ি জিনিসটা বুঝতে পারবে। ক্লিয়ার ভাই? কোয়েশ্চন নাম্বার 8, while planning a lesson on the concept of addition of fraction, a teacher is using the activity of folding a rectangular strip. The above activity is, ভগ্নাংশে যখন আমরা ভগ্নাংশের যোগ যখন শিখাই, এস ফর এক্সাম্পল 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 2 ইকুয়াল টু কত হবে, এটা যখন আমরা তাকে শিখাবো, তো ভগ্নাংশের যোগ এই যে কনসেপ্ট, এই কনসেপ্টটা শেখানোর জন্য আমরা যে লেসন প্ল্যানটা করব, একজন শিক্ষক একটি আয়তাকার ফলা ভাঁজ করার কার্যকলাপ ব্যবহার করলেন। উপরের কার্যকলাপ কোনটি, তিনি এটা কিভাবে শিখাবেন তার জন্য তিনি একটা কি করলেন, লেসন প্ল্যান করলেন। ঠিক আছে, তিনি একটা হোয়াইল প্ল্যানিং এর লেসন, তিনি একটা লেসন তৈরি করলেন। তো লেসন প্ল্যানটা আমরা কখন করি, প্রথমে জানতে হবে লেসন প্ল্যানটা হোয়েন হয়, হোয়েন লেসন প্ল্যান ইজ কন্ডাক্টেড। লেসন প্ল্যানটা আমরা কখন করি, আমরা ক্লাসে গিয়ে করি, ক্লাস শেষ করার পরে করি, না ক্লাসের আগে করি? তো আমরা সবাই যারা এখানে আছি আমরা বিএড কিংবা ডিএলএড দিয়েছি, যার কারণে আমরা আজকে এই জায়গাতে আসতে পারছি, এগুলা পড়তে পারছি, তাই না? পড়তে পারছি মানে কি, এক্সাম দিতে চলেছি। যদি আমি আজকে ডিএলএড কিংবা বিএড দিতাম না, তাহলে আমাকে এগুলা পড়তে হতো না, আর পরীক্ষা দিতে হতো না, আর এগুলা বোঝার কোনো ঝামেলাও আমার থাকতো না। তো আপনারা যারা বিএড কিংবা ডিএলএড করেছেন আপনারা জানেন যে হোয়াট ইজ লেসন প্ল্যান। তো এই নিয়ে ডিসকাস আমি করব না। তো লেসন প্ল্যানটা কখন হয় আমরা সবাই জানি। লেসন প্ল্যানটা কখন হয় ভাই? লেসন প্ল্যানটা হয় আগে, ক্লাসে যাওয়ার আগে, হয়তো 1 দিন আগে হোক, 2 দিন আগে হোক, বা ক্লাসে যাওয়ার 1 মিনিট আগে হলে হোক। আল্টিমেটলি ক্লাসে যাওয়ার আগেই কিন্তু আমার লেসন প্ল্যানটা হতে হয়। তার মানে এটা হচ্ছে প্রি কন্টেন্ট অ্যাক্টিভিটি, পূর্ব বিষয়বস্তু কার্যকলাপ। লেসন প্ল্যান যেহেতু বলেছে যে কোনো বিষয় লেসন প্ল্যান, এখানে বলেছে ভগ্নাংশের যুগ, ভগ্নাংশের যুগ না এসে পরীক্ষায় আরো যে কোনো কিছু দিতে পারে, ইত্যাদি ইত্যাদি, যাই দিক সমস্যা নাই। তো লেসন প্ল্যান যখনই হবে সেটা মনে রাখবেন, সেটা হবে প্রি, সেটা হবে পূর্ব বিষয়বস্তু কার্যকলাপ, তাই না? কোয়েশ্চন নাম্বার 9 কি হবে কারেক্ট আনসার, এবার দেখি। কোয়েশ্চন নাম্বার 9, which of the following features is most important for a good mathematics textbook the primary stage? এই ক্ষেত্রে কারেক্ট আনসার কোয়েশ্চন নাম্বার 9 এর কি দাঁড়াবে, concept should be introduced with reference. প্রাথমিক পর্যায়ে একটি ভালো গণিত পাঠ্যপুস্তকের জন্য নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলির মধ্যে কোনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ? ইয়েস, টেক্সট বুক। একটা ভালো গণিত বই হইতে গেলে এখানে কি থাকা জরুরি? মুদ্রা কথা হচ্ছে ভালো গণিত বই থাকার যদি থাকে তাহলে কি থাকা জরুরি? অনলি এ ফিউ কোয়েশ্চন, কিছুটা প্রশ্ন থাকা জরুরি, মোটেই না ভাই। প্রশ্ন দিয়ে আমরা কি করব? ইট শুড বি অ্যাট্রাকটিভ এন্ড কালারফুল। আচ্ছা, জিনিসটা শুধুমাত্র যদি আকর্ষণীয় এবং রঙিন হয়, আর ভিতরে যদি কি বলে, আমরা যে একটা কথা বলি না, কি বলি ভাই? বাহিরটা আ বাহির সুন্দর ভিতর কালো, তাই না? তো বাহিরটা শুধু দেখতে সুন্দর, ভিতরে কোনো কিছু নাই। তো এই ধরনের বস্তু দিয়ে, পদার্থ দিয়ে আমরা কি করব? সুতরাং এটা কাটলাম। আর স্ট্যান্ডার্ড অ্যালগরিদম বলে এটা, স্ট্যান্ডার্ড কারিকুলাম, স্ট্যান্ডার্ড অ্যালগরিদম, এগুলা সবসময় নেগেটিভ টার্ম হয়, এটা আপনারা জানবেন। তো কারেক্ট আনসার অপশন নাম্বার 3 টা যখন কাটলাম, তো অপশন নাম্বার 1 ইস দ্য রাইট আনসার। কনসেপ্ট শুড বি ইন্ট্রোডিউসড উইথ রেফারেন্সেস। এমনভাবে বইটা ডিজাইন করা হবে যাতে কনসেপ্টগুলা খুব ভালো করে বিস্তারিত আলোচনা করা হয়ে থাকে। আমরা যে বই খুঁজাই, যেমন আপনারাও সিটেটের অনেকগুলা বই কিনেন পরীক্ষার জন্য, আপনারা বইতে কি দেখেন? যে বইতে কনসেপ্ট ওয়াইজ এমসিকিউ দেওয়া আছে কিনা না, কনসেপ্ট এক্সপ্লেইন করে দেওয়া আছে কিনা না। যে বইতে কনসেপ্ট খুব ভালো করে দেওয়া আছে আপনারা কিন্তু সেই বইই পারচেজ করেন, তাই না? যেকোনো সাবজেক্টের হোক। তো তার মানে কনসেপ্টগুলা খুব ভালো করে যদি থাকে বুঝানো, তাহলে সেই বইটাই কিন্তু একটা ভালো বই হিসাবে আমরা দেখতে পারি, সেটা ম্যাথমেটিক্স হোক আর যাই হোক না কেন। এবার এনসিএফ 2005 থেকে একটা অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন এসেছিল আমাদের। দ্য ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005 believes that mathematics involves a certain way of thinking and reasoning. This vision can be realized by question number 10. 10 এর কি হবে কারেক্ট আনসার? বাই গিভিং স্পেশাল, আচ্ছা প্রশ্ন বাংলাটা একটু দেখে নিই আমরা।
জাতীয় পাঠ্যক্রম শিক্ষানীতি বা কাঠামো ২০০৫ বিশ্বাস করে যে গণিতের চিন্তা ভাবনা এবং যুক্তির একটি নির্দিষ্ট পদ্ধতি জড়িত। ঠিক আছে? এই দৃষ্টিভঙ্গি বাস্তবায়ন করা যেতে পারে। শিক্ষার্থীদের বিশেষ প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে একটা স্পেশাল ট্রেনিং তাদের দিতে হবে। আ বাই রিরাইটিং অল ম্যাথমেটিক্স টেক্সটবুক যেগুলা বইতে দেওয়া আছে সেইগুলা তাকে আবার দেখে, দেখে লিখতে হবে, কপি করা, নকল করা হতে হবে, এটা কথা নাই। পাঠ্যপুস্তকে যে সকল সমস্যা দেওয়া আছে এগুলোকে স্ট্রেস দিতে হবে। স্ট্রেস মানে জোর দিতে হবে। আমরা কখনো এগুলোকে জোর দেই না বা স্ট্রেস দিই না, এটাও ক্যানসেল। সবসময় আমরা কি করি এখানে দেখুন এক্সপ্লোরেটরি অ্যাপ্রোচ। বাচ্চারা যখন খোঁজ করবে, নিজে, নিজে যখন যখন ইনভলভিং, ডিসকাশন এই সবগুলো হচ্ছে একেকটা যেমন ম্যাটেরিয়াল, অথেন্টিক ম্যাটেরিয়াল বা ম্যানুয়াল মেমোরিয়াল দুঃখিত ম্যাটেরিয়াল। তো এই যে ম্যাটেরিয়াল যে পদার্থ ম্যানুয়াল ম্যাটেরিয়াল বলুন বা বাস্তব উপাদান বলুন, স্টুডেন্টরা ডিসকাশনের জন্য ইনভলভ হবে, রিয়েল লাইফের সঙ্গে কানেক্ট হবে। এক্সপ্লোরেটরি মানে হচ্ছে খোঁজা বা খোঁজা বলে আমরা কি বলবো ডিসকভার। তো এই ধর অনুসন্ধানমূলক তো এতগুলো পজিটিভ ওয়ার্ড একটাই মানে সেন্টেন্সে আছে, তো এর বাইরে কারেক্ট আনসার কোনো কিছু হতে পারে না। মনে রাখবেন সবসময় এক্সপ্লোরেটরি অ্যাপ্রোচ মানে হচ্ছে কিছু খোঁজা বা অনুসন্ধান করা, ডিসকভারি মেথড এটা পজিটিভ ওয়ার্ড। রিয়েল লাইফের সঙ্গে কানেক্ট করব এটাও কারেক্ট আনসার। স্টুডেন্ট ডিসকাশনে ইনভলভ হবে, অ্যাক্টিভ হবে, এটাও কিন্তু কারেক্ট আনসার। তো এই সবগুলো যখন একটাতে আছে তো এর বাইরের কারেক্ট আনসার কোনো কিছু ভাই হতে পারে না। আমাদের আর চিন্তা করার কোনো দরকার নাই। কোয়েশ্চন নাম্বার 11 কি হতে যাচ্ছে? এজ এ ম্যাথমেটিক্স টিচার, একজন গণিত শিক্ষক হিসাবে হোয়াট অ্যাডভাইস উড ইউ গিভ টু পার্সপেক্টিভ টিচার্স টু ইমপ্রুভ স্টুডেন্টস ম্যাথমেটিক্স পারফরমেন্স? শিশুদের গণিত পারফরমেন্স উন্নত করার জন্য আপনি সম্ভাব্য শিক্ষকদের কি পরামর্শ দেবেন? ধরুন আপনি একজন গণিত শিক্ষক আর কেউ একজন গণিত শিক্ষক হতে চলেছে। তো আপনি এজ এ গণিত শিক্ষক হিসাবে যারা গণিত শিক্ষক হতে চলেছে তাদেরকে আপনি কি পরামর্শ দেবেন? তিনি তাদের বলবেন যে প্রোভাইড মোর অ্যান্ড মোর বুকস টু চিলড্রেন ফর প্র্যাকটিস। যে ছাত্রদের জন্য তোমরা আরো অনেক বই তোমরা নিয়ে যাও যাতে ছাত্ররা প্র্যাকটিস করতে পারে। মোটেই না, মোর প্র্যাকটিস আমরা করব না। অ্যাডভাইস প্যারেন্টস টু গিভ টিউশন। আরে ভাই টিউশন নেগেটিভ ওয়ার্ড, মারাত্মক জিনিস। টিউশন দেওয়ার ব্যবস্থা মোটেই না, সেটা কারণ ঠিক আছে না? হেল্প চিলড্রেন মেক কানেকশন বিটুইন দেয়ার কনসেপচুয়াল অ্যান্ড প্রসিডিউরাল নলেজ। প্রোভাইডিং মেডিকেল ট্রিটমেন্ট ফর চিলড্রেন ইউনিট আনটিল দ্য এন্ড অফ দ্য ইয়ার। আরে ভাই শিশুদের এখানে মেডিকেল ট্রিটমেন্ট আমরা কি করে করবো? আরে ম্যাথমেটিক্স পড়াতে যাচ্ছেন শিক্ষক, এখানে মেডিকেল ট্রিটমেন্ট কোথা থেকে চলে আসলো? ঠিক আছে না, এটা ক্যান্সেল। তো তার মানে কারেক্ট আনসার অপশন বা সি ইজ দ্য রাইট আনসার। ছাত্রদের যে কনসেপ্ট, ধারণাগত এবং পদ্ধতিগত জ্ঞানের সঙ্গে সংযোগ স্থাপনে সহায়তা করা। যে আপনি এমন জিনিসটা কনসেপ্টটা এমনভাবে বুঝাবেন যাতে ছাত্ররা সেটা কি করতে পারে, ব্যবহার করতে পারে, পদ্ধতিগতভাবে তারা ইউজ করতে পারে। ঠিক আছে, ক্লিয়ার? কারেক্ট আনসার অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। তারপর কোয়েশ্চেন নাম্বার 12, দ্য স্টেটমেন্ট teachers act as a facilitator to help students discover relationship and patterns on their own is most consistent with। এবার দেখুন শিক্ষক একটা উক্তি যেটা উক্তি দিয়েছিলেন, উক্তিটা হচ্ছে কি যে টিচার অ্যাক্ট অ্যাজ এ ফ্যাসিলিটেটর, যে শিক্ষক একজন ফ্যাসিলিটেটর হিসেবে কাজ করবেন। এই কথাটা এবং ধরন আবিষ্কার করতে সাহায্য করার জন্য একজন সহায়তাকারী হিসাবে যে কাজ করে তার কিসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ? কোয়েশ্চন নাম্বার 12। অর্থাৎ এখানে তিনি বলতে চাইছেন যে ছাত্রদেরকে আমরা কি করি, এক্সাম্পল টু রুলের মাধ্যমে শেখাই। তো যখন আমরা এক্সাম্পল টু রুলের মাধ্যমে শেখাবো, সহজ থেকে কঠিনের দিকে শেখাবো, তখন সেটাকে বলা হবে ইন্ডাকটিভ মেথড। টিচার একটা ছাত্ররা আবিষ্কারের মাধ্যমে শিখবে, রিলেশনশিপের মাধ্যমে শিখবে, তার মানে কানেক্ট করতে পারবে, বড় থেকে ছোট, সহজ থেকে কঠিনের দিকে কানেক্ট করে করে শিখবে, তখন সেই পদ্ধতিকে বলা হয় ইন্ডাকটিভ মেথড। তারপর দেখি এই প্রশ্নটা কি বলেছে। A primary class teacher asks her students to collect data of boys and girls studying in class 5 in their neighborhood. Which of the following most appropriately describes the objectives of their activity? একজন প্রাথমিক শ্রেণীর শিক্ষক তার শিক্ষার্থীদের তাদের আশেপাশের অর্থাৎ কম করে 5টি পরিবার শ্রেণীতে অধ্যয়নরত ছেলে কিংবা মেয়েদের তথ্য সংগ্রহ করতে বলেছেন। নিম্নলিখিত কোনটি এই কার্যকলাপের উদ্দেশ্যকে বর্ণনা দিয়েছে? অর্থাৎ এখানে বলেছে যে একজন শিক্ষক বলেছিলেন যে তোমার বাড়ির আশেপাশের অন্তত কম করে 5টা পরিবারের
তুমি একটা ডাটা কালেকশন করো, একটা তথ্য সংগ্রহ করো। ক্লিয়ার? কতজন ছেলে পড়াশোনা করছে এবং কতজন মেয়ে পড়াশোনা করছে। এটা তুমি কি করো? একটা ডাটা তুমি কি করো? কানেকশন করো, খোঁজাখুঁজি করো। ক্লিয়ার? এখানে দেখি টু গিভ হলিডে হোমওয়ার্ক ফর স্টুডেন্ট। ছাত্রদের আমরা হোমওয়ার্ক দেই না। এটা নেগেটিভ ওয়ার্ড। হোমওয়ার্কটা আশেপাশে কাটুন, প্রথমেই কাটুন। এরপরে বলেছে জেন্ডার ডিসক্রিমিনেশন। এখানে লিঙ্গ বৈষম্যের কোনো কথাই আসে না। এখানে ছেলে-মেয়ে কতজন ছেলে পড়ছে, কতজন মেয়ে পড়াশোনা করছে, শুধুমাত্র এখানে ডাটা আনছে, ডাটা সে কালেক্ট করছে। এখানে জেন্ডার ডিসক্রিমিনেশন কোথা থেকে আসলো? কারণ এটাও কারেক্ট আনসার হচ্ছে না। শিক্ষার্থীদের তাদের সম্প্রদায়ের সাথে পরিচয় করানো। সে তো সম্প্রদায়ের কাছে, সম্প্রদায়ের সঙ্গে সে তো আগে থেকেই পরিচিত রয়েছে ভাই। সে তার সম্প্রদায়ের সঙ্গে আগে থেকেই তো পরিচিত রয়েছে। তার মানে এখানে এবার সম্প্রদায় কোথা থেকে আসলো? এটা হবে না। তো কারেক্ট আনসার হচ্ছে কেস ডাটা ব্যবস্থাপনা চালু করা, অর্থাৎ টু ইন্ট্রোডিউস কেস ডাটা ম্যানেজমেন্ট। ক্লিয়ার? এই ক্ষেত্রে অপশন নাম্বার বি হয়ে যাবে আমাদের কি কারেক্ট আনসার। ঠিক আছে? তো এই ছিল আমাদের আজকের অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এই ছিল আজকের এই সম্পূর্ণ ক্লাসের আনসার কি। ক্লিয়ার? তো এই সবগুলা ক্লাসের পিডিএফ আপনারা আমাদের সহজগুরু অ্যাপে পেয়ে যাবেন। যদি এই ধরনের ক্লাস আমরা প্রতিদিন আপনাদের কন্ডাক্ট করতে যাব, প্রত্যেকটা সাবজেক্ট পেপার 1 এর প্রত্যেকটা সাবজেক্ট আমাদের এখানে কমপ্লিট হবে। ক্লিয়ার? সিডিপি বলুন, তারপর ম্যাথস বলুন, ঠিক আছে? তারপর বেঙ্গলি, সিডিপি, ম্যাথ, বেঙ্গলি, তারপর ইভিএস, ঠিক আছে? ঠিক আছে ভাই? তারপর আমাদের যে ইংলিশ, ঠিক আছে? এই সবগুলা টপিক আমাদের অলরেডি চলছে ক্লাস। আমাদের অ্যাপ আছে সহজগুরু অ্যাপ। আপনারা এই সহজগুরু অ্যাপ প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিলে আপনারা আমাদের কোর্সে জয়েন হয়ে যেতে পারবেন। একদম স্বল্প মূল্যে আপনারা জয়েন হতে পারবেন। এখানে ফুল লেংথ মক টেস্ট আপনারা পাবেন, পিডিএফ পাবেন, ক্লাসগুলার নোটস পাবেন। ক্লিয়ার? এবং প্রত্যেকটা টপিক ওয়াইজ আপনারা এই ধরনের ক্লাস আপনারা পেয়ে যাবেন। সঙ্গে থাকছে ডাউট সেশন। ক্লিয়ার ভাই? তো আজকের ক্লাস এই পর্যন্ত বিদায় নিচ্ছি। পরবর্তী অন্য একটা ক্লাসে খুব শীঘ্রই আপনাদের সঙ্গে কথা বলবো এবং আমরা এই ধরনের প্র্যাকটিস সেট যেটা আজকে দেখালাম, এটা হচ্ছে প্র্যাকটিস সেট 2। এটা হচ্ছে প্র্যাকটিস সেট 2। এখানে 13টা প্রশ্ন ছিল। তো আমরা এই ধরনের 15টা বা 20টা করে আমরা প্র্যাকটিস সেট তৈরি করেছি এবং প্রত্যেকদিন আমাদের অ্যাপে ক্লাস চলছে। প্রত্যেকদিন একটা সেট আমরা আমাদের যে প্রাইভেট ক্লাস, এই প্রাইভেট ক্লাসে আমরা প্রত্যেকদিন এই ধরনের একটা সেট নিয়ে আমরা আলোচনা করে থাকি। বাকি আমাদের কনসেপ্ট, ম্যাথ সবগুলা তো বাকি তো থাকছেই। সবগুলো আপনারা পেয়ে যাবেন। নো টেনশন, বি হ্যাপি। তো যদি চান অবশ্যই আপনারা আমাদের এই প্লে স্টোর থেকে অ্যাপটা ডাউনলোড করতে পারেন। ঠিক আছে? ধন্যবাদ। জয় হিন্দ।